কি রিয়াক্ট করা উচিত আমি বুঝতে পারছি না। এই আরিয়ান আবার কেন অন্তরাকে ফোন করেছিল? ভেবেছিলাম আরিয়ান নিজের শাস্তির ব্যবস্থা নিজেই করেছে নীলাকে বিয়ে করে, কিন্তু এবার মনে হচ্ছে ওর শিক্ষা হয়নি, আমাকে কিছু করতে হবে। এত সকালে উঠেছো কেন মা? শুভ জন্মদিন সোনা, অনেক অনেক শুভকামনা। ও, আমি আসছি। অফিস তো 9টায়, আজ একটু দেরিতে জানা। না মা, যেতে হবে। অফিসে যাওয়ার আগে একটা কাজ আছে। কাজ ছাড়া আর কিছুই বুঝো তুমি? পায়েসটা খেয়ে যাও। ভালো লাগছে না মা। আমি নিজের হাতে রান্না করেছি। ওকে, খাচ্ছে। শুভ জন্মদিন ভাইয়া। ধন্যবাদ মা, আমি আসছি। তুই এত সকালে কোথায় যাচ্ছিস? অন্তরার সাথে দেখা করতে। অন্তরা? কোন অন্তরা? তার সাথে তোর কি দরকার? জ্যোতির ফ্রেন্ড অন্তরা, তুই দেখেছিলি আমাদের সাথে। ও, কিন্তু তার সাথে তোর কি দরকার? সে অনেক কাহিনী। তুই তো বাড়ির খোঁজ খবর রাখিস না, তুই কিছু জানিস না। ও, ঠিক আছে, আমি আসছি। সাবধানে যাস আর তাড়াতাড়ি আসিস, আজ একসাথে খাবো। চেষ্টা করব। রিয়াদ বের হয়ে গেল আর রিয়াদের মা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, কারণ সে জানে রিয়াদ প্রতিদিনের থেকে দেরি করে ফিরবে আজ। কষ্ট পেও না মা, একদিন সব ঠিক হয়ে যাবে। আজকে বউটার কথা বেশি মনে পড়ছে। বৌমা বেঁচে থাকলে আজ বাড়িতে কত কিছু হতো, আমার ছেলেটার প্রাণ খুলে হাসতো। হৃদয় তার মাকে পেছন থেকে গলা জড়িয়ে ধরল, দুজনের চোখেই পানি। সব ঠিক হয়ে যাবে। সেই দিনের অপেক্ষায় আছি। আমি আসছি এখন। অন্তরা কি তোর সাথে দেখা করবে? তুমি কি সত্যি ওকে মেনে নিবে না মা? আমাকে কি মনে হয় তোমার কাছে? কোনো মাই পারবে না তার ছেলের জন্য এমন বউকে মানতে। তবে আমার আপত্তি নেই, কারণ আমিও অন্তরার মতোই এসব সহ্য করেছি। ও হয়তো বেশিই করেছে, কারণ আমি কম, কিন্তু অন্তরার কষ্ট আমি বুঝি। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে যদি আমার সাথে যা হয়েছে অন্তরার সাথে তা হওয়ার সম্ভাবনা দেখি। আমি তোমার ছেলে, এই লোকটার নয়। মনে রেখো, এমন কিছু হলে আমি তোমার বিরুদ্ধে যেতে একবারও ভাববো না। অন্যায়কারীকে আমার নিজের ছেলে হলেও আমার কাছে তার ক্ষমা নেই। মনে থাকবে। আসছি। আজ সেই দিন যেদিন সিয়া আমাকে প্রথম বলেছিল ভালোবাসি রিয়াদ, অনেক ভালোবাসি। বিয়ের 7 দিন পর আমার জন্মদিন ছিল। সেদিনই আমার রাগ ভাঙানোর জন্য সারপ্রাইজ দিয়েছিল। তারপর বিয়ের 5টা বছর এই দিনটা খুব আনন্দে কেটেছে আমার আর সিয়ার। আজ 3 বছর হলো এই দিনে সিয়া আমার থেকে অনেক দূরে। আমাদের পারিবারিক কবরস্থানেই শুয়ে আছে আমার সিয়া। সেখানে গিয়ে কবর জিয়ারত করলাম। কেমন আছো সিয়া? তুমি ঠিকই বলেছিলে, তুমি খুব বেশি স্বার্থপর। আমাকে ছাড়া কত শান্তিতে ঘুমিয়ে আছো দেখো। কিন্তু আমি ঘুমাতে পারি না, বুকটা ফাঁকা পড়ে আছে। তোমার শূন্যতায় বুকটা পড়ে ছাই হয়ে গেছে, একদম ছাই। তবু তোমার একটু কষ্ট হয় না আমার জন্য? এখানে এলে কষ্ট আরো বেশি হয়, তাই তো আসি না। জানো সিয়া, তোমার ছেলে মা বলতে শিখেছে, কিন্তু মা ডাক শোনার জন্য তুমি নেই। বিয়ের 4 বছরেও যখন বাচ্চা হচ্ছিল না, তখন তুমি কোনো বাচ্চা দেখলেই বলতে, আমাকে কি কেউ কখনো মা ডাকবে না রিয়াদ? আজ দেখো মা ডাকার মানুষ এসেছে, কিন্তু তুমি আমাদের ফাঁকি দিয়েছ। তোমার ছেলে কিন্তু আমাকে বাবা ডাকে না, আমাকে চেনেই না। তার বাবা বলতে সে হৃদয়কে চেনে। আমার কিন্তু তাতে কষ্ট হয় না, বরং ও আমাকে বাবা ডাকলে কষ্ট হতো। তোমার শূন্যতা আরো বেশি পোড়াতো। আমিও তোমার মতো স্বার্থপর হয়ে গেছি। তোমার আর নিজের ছাড়া কারো কথা ভাবি না, অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি। আচ্ছা, আসছে, ভালো থেকো। খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব, অপেক্ষা করো একটু। অফিসে চলে গেলাম। কেবিনে এসে মাথা গরম হয়ে গেল। এই গোলাপ ফুল এখানে কে রাখলো? ফুল ফেলে দেওয়ার জন্য হাতে নিতে গিয়ে দেখলাম একটা চিরকুট সাথে একটা জায়গার ঠিকানা দেওয়া। শুভ জন্মদিন, দয়া করে জায়গাটাতে চলে আসুন, কিছু কথা বলার ছিল। ভালোবাসি। সামনেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলে উঠতে পারবো কিনা জানি না, তাই এখানেই বললাম। বাকিটা না হয় সামনাসামনি বলবো। কার এত বড় সাহস সেটা দেখার জন্য হলেও এখানে যেতে হবে। ফুল আর কাগজটা ডাস্টবিনে ছুঁড়ে মারলাম। জ্যোতি, জ্যোতি,
কি হয়েছে স্যার? তুমি জ্যোতি? না না স্যার। রিয়াদকে দেখে ভয়ে কাঁপছে তিশা। রাগে পুরো চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে উঠেছে। জ্যোতি কোথায়? জানি না স্যার, বললো একটু কাজ আছে, এখনই চলে আসবে। আপনি খুঁজলে এটা বলতে। হট রাবিশ, গেট আউট অফ হিয়ার। তিশা তাড়াতাড়ি বের হয়ে গেল কেবিন থেকে। রিয়াদ আবার অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে জায়গাটাতে যেতে লাগলো। আজকেই জ্যোতির ফোন কেন অফ? অন্তরার সাথে যোগাযোগ করতে পারছি না, এও ফোন অফ করে রেখেছে। কি করব এখন আমি? বের হব না গাড়ি থেকে, কারো সামনাসামনি হতে চাই না আমি। ছাদে গেলাম একটু, রুমে দম বন্ধ লাগছিল। ছাদের পেছনের দিকে গিয়ে আমার চোখ চড়ক গাছ। হৃদয় দাঁড়িয়ে আছে রাস্তায়, হয়তো আমার ব্যালকনির দিকে তাকিয়ে আছে। অন্তরার বেলকনির দিকে তাকিয়ে আছি, যদি একবার বের হয়। হঠাৎ ছাদে তাকাতেই অন্তরাকে দেখতে পেলাম, তাই জোরে ডাক দিলাম, অন্তরা। সরে আসার আগেই দেখে ফেলেছে। এখন কি হবে? তুমি এখানে আসবে নাকি আমি তোমার বাসায় আসবো? মাথা খারাপ হয়ে গেছে আপনার? বাজে বকছেন, আপনি যান এখান থেকে। এখন আর কিছু বলবো না, যা করার করে দেখাবো। তুমি আসবে না তাই তো? ঠিক আছে, আমি আসছি। না না দাঁড়ান, আমি আসছি। আরাফ, তোমার সাথে একটু কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নেই, যা কথা ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। প্লিজ আরাফ, একবার শুনো আমার কথা। এটা অফিস, আমি চাইছি না আমার আপনাকে অপমান করতে হয় এমন কোনো আচরণ আপনি করুন। প্লিজ আরাফ, আমি একবার শুধু অন্তরার সাথে কথা বলতে চাই। আমি ওকে ফোন দিয়েছিলাম কিন্তু ও কথা বলেনি। তোর সাহস কিভাবে হয় আমার বোনের সাথে যোগাযোগ করার? শুধু বোনের দিকে তাকিয়ে তোকে জেলের ভাত খাওয়ায়নি, অনেক কষ্টে আমার কলিজাটাকে সামলে নিয়েছি। ভুলেও যদি তুই আবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করিস, এবার আর তোকে ছেড়ে দেবো না আমি। আবার যদি তোর জন্য আমার বোনের চোখ থেকে এক ফোঁটাও পানি বের হয়, আমি তোকে খুন করে ফেলবো। গেট লস্ট। আরিয়ান চোখের পানি মুছে চলে গেল আরাবের সামনে থেকে। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল আরাব। জায়গাটা সুন্দর, একটা নদীর পাড়, চারদিকে সবুজ আর নদীর পাড়ে সাদা কাশবন। একটা মেয়ে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, নীল শাড়ির আঁচল আর খোলা চুল বাতাসে উঠছে। পেছন থেকেই মনে হচ্ছে হয়তো কোনো রূপকথার রাজকন্যা, হয়তো যে কোনো ছেলে মুখ দেখার জন্য ব্যাকুল হয়ে যেত। কিন্তু এই মুহূর্তে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। পেছনে গিয়ে দাঁড়ালাম। হাউ ডিয়ার ইউ? আপনার সাহস হলো কি করে আমার টেবিলে গিয়ে ফুল, চিরকুট রাখার আর ফালতু কথা লেখার? ভালোবাসি, এটা তো কোনো ফালতু কথা নয়। জ্যোতি, তুমি? আমি। তুমি এসব ফালতু কাজ করেছো? কাউকে ভালোবাসি বলা ফালতু কাজ নয়। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনি, ভালোবাসি আপনাকে। এই কথাটা আপনার সামনে দাঁড়িয়ে বলার জন্য নিজের সাথে কতটা যুদ্ধ করতে হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। যে মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না, সে ভালোবাসি বলার সাহস কতটা কষ্টে করেছে বুঝতে পারবেন না। শুধুমাত্র আপনার জন্য আমি বিয়ের আগের দিন বিয়ে ভেঙে দিয়েছি। জব কেন প্রয়োজন হয়েছিল আমার জানেন? বিয়ে ভেঙে দেওয়ায় বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল। এসব কিছু শুধুমাত্র আপনার জন্য করেছি। ভালোবাসি আপনাকে আরো 1.5 বছর আগ থেকে, আর লুকোচুরি খেলতে পারছি না আমি। তোমার সাহস হলো কিভাবে আমার সামনে দাঁড়িয়ে এসব বলার? সিয়ার জায়গা কোনোদিন কেউ পাবে না আমার কাছে। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো মাফ করে দিতাম, কারণ সিয়ার কথা না জেনে এসব বললে ভুল বলে ক্ষমা করে দিতাম। কিন্তু সিয়ার ব্যাপারে সব জানার পর তোমার এই অন্যায় কোনোদিন মাফ করব না আমি। কাউকে ভালোবাসা অন্যায় নয়, আমি কোনো অন্যায় করিনি। আর না শিয়াপুর জায়গা চেয়েছি। আপনি আমাকে ভালো না বাসেন, আপনাকে ভালোবাসার সুযোগ দিন। মানুষ কি দ্বিতীয়বার ভালোবাসতে পারে না? মানুষ কি পারে আর না পারে তাতে আমার কোনো আগ্রহ নেই। আমার জীবনে সিয়া ছাড়া আর কেউ কোনোদিন ছিল না, আর না কোনোদিন আসবে। আর আমাকে ভালোবাসার অধিকার আমি শুধু আমার সিয়াকে দিয়েছি। সিয়া সম্পর্কে সব জানার পরও তুমি এই অন্যায় করার সাহস করেছ, তার জন্য কোনোদিন মাফ পাবে না আমার কাছে। আমি কোনোদিন যেন তোমার মুখ আর না দেখি। কিন্তু স্যার, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমার এই মুখটা যেন কোনোদিন আমার সামনে না আসে। রিয়াদ হনহনিয়ে চলে এলো জ্যোতির সামনে থেকে। গাড়িটা জ্যোতির চোখের আড়াল হয়ে গেল মুহূর্তেই। জ্যোতি কাঁদতে কাঁদতে বসে পড়েছে মাটিতে।
ভালোবাসার কাছে প্রত্যাখ্যান হওয়া এতটা কষ্টের, আগে জানলে আপনাকে প্রত্যাখ্যান করতাম না তন্ময়। ভেতরটা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। এর থেকে মৃত্যু যন্ত্রণা কম হবে বলে মনে হচ্ছে। কেন এমন হলো তন্ময়? বলতে পারেন আমি যাকে চাইলাম সে আমার হলো না, আপনি আমাকে চাইলেন আমি আপনার হতে পারলাম না। এ কেমন নিয়তি? তোমার এই কান্না যে আমার বুকটা চৌচির করে দিচ্ছে জ্যোতি। ভাগ্যবান ব্যক্তিটাকে দেখার জন্য ইচ্ছে করছিল, তাই তোমাকে ফলো করেছিলাম। কিন্তু তোমাকে এভাবে কাঁদতে দেখতে হবে তাহলে কখনো আসতাম না। ইচ্ছে করছে তোমাকে বুকের ভিতর লুকিয়ে রাখি সব কষ্ট থেকে, কিন্তু সেই অধিকার যে তুমি আমাকে দাওনি। যদি পারতাম তাহলে তোমার ভালোবাসা তোমার কাছে এনে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তুমি এমন একজনকে ভালোবেসেছো যার কাছে সিয়া ছাড়া কারো কোনো মূল্য নেই, যার কাছে নিজের ছেলের মূল্য নেই। সে তোমার কি মূল্য দিবে? ওই যে মেন্টাল কন্ডিশন ভালো নয়। সিয়া চলে যাওয়ার আগাতেও মানুষের কষ্ট বোঝার অনুভূতি হারিয়ে ফেলেছে। ডাক্তার বলেছে ওকে নিজের মতো থাকতে দিতে, নাহলে নিজের ক্ষতি করতে পারে। তাই আন্টিও ওকে কিছুতে জোর করে না। আমি যে তোমার জন্য কিছুই করতে পারবো না। জ্যোতি আর তনয় দুজনেই কাঁদছে, কিন্তু জ্যোতি তনয়কে দেখতে পারছে না। প্লিজ সিয়া, মাফ করে দাও আমাকে। দেখো, আমি বুঝতে পারিনি এই মেয়েটা এসব করবে। বুঝতে পারলে কখনো সামনে আসতে দিতাম না। প্লিজ শোনাবো আমার, মাফ করে দাও। আমি তোমার কথা রাখবো, সেটা কেউ ভাঙতে পারবে না। রিয়া, বলো। তুমি জানো আমি খুব স্বার্থপর, খুব বলতে খুব বেশি স্বার্থপর। ভ্রুকুসকে তাকালাম সিয়ার দিকে। 7 মাসের প্রেগনেন্ট সিয়া। অনেক কষ্টের পর আজ আমাদের সন্তান আসতে চলেছে। এই সন্তানের জন্য আল্লাহর দরবারে অনেক কেঁদেছি সিয়া আর আমিও। শেষ পর্যন্ত আমাদের দিকে মুখ তুলেছে উপরওয়ালা। সিয়া আমার কোলে বসে চকলেট খাচ্ছে, আর আমি ল্যাপটপে কাজ করছি। ওর কথা শুনে ওর দিকে তাকালাম। এসব আবার কি নতুন পাগলামি? তার মানে আমি সবসময় পাগলামি করি? হ্যাঁ, এখন তো আমাকে পাগল মনে হবেই। এখন তো আর দেখতে সুন্দর নেই আগের মতো। পেটটা বলিউড হিরোইনদের মতো নেই, ফুলে বল হয়ে গেছে, মোটা হয়ে গেছি, দেখতে ফুটবলের মতোও লাগে। সিয়া, আবার তোমার বাজে বকা শুরু হয়ে গেছে? হ্যাঁ জানি তো, আমার কথা এখন বাজে কথা মনে হবে তোমার কাছে। কোল থেকে এখনই নামাও আমাকে, বাবার বাড়ি চলে যাব আমি। যখন আমি না থাকবো তখন বুঝবে আমার কদর। সিয়া, সব কথা শুনে নেব, কিন্তু এসব বাজে কথা একদম বলবে না তুমি। কোথায় যাবে আমাকে ছেড়ে? আমি তো বাবার কাছে যাওয়ার কথা বলছিলাম, তুমি আমাকে ধমক দিলে। মা শুনে যান, আপনার ছেলে আমাকে মেরেছে। আমি কখন তোমাকে মারলাম? আর কোনো উপায় না পেয়ে ঠোঁটে কিস করে দিলাম, আর ও চুপ হয়ে গেল। পচা ছেলে, তুমি আমাকে কেন কিস করলা? তাহলে অন্য কাউকে করে আসবো। তাহলে আমি মরেই যাব। সিয়া, তোমাকে বলেছি এসব বাজে কথা না বলতে। আমি কিন্তু আবার কান্না করব। ওকে, তুমি বাজে কথা বলো না তাহলে, আর আমিও তোমাকে বকবো না। আমি যা ইচ্ছে করব, কিন্তু তুমি আমাকে বকবা না। তাহলে আমি বাবার বাড়ি চলে যাব, তুমি ঘুমালে আর আসবো না। এই বেবিটা আসার পর তুমি একদম বাচ্চা হয়ে গেছো সিয়া। তাড়াতাড়ি আয় বাপ, আর আমাকে এই বিপদ থেকে মুক্ত কর। আমি বিপদ? কই, আমি কি তোমাকে বলেছি? আমি তো আমার কথা বলেছি, আমি একটা বিপদ। তা খারাপ বলনি। অসহায়ের মতো তাকিয়ে আছি সিয়ার দিকে। কবে যে বাকি 3 মাস শেষ হবে, আর এই বাচ্চাটা আবার আমার বউ হয়ে উঠবে। কি হলো? কিছু না। তুমি কি যেন বলছিলে? তাই তো, তুমি ঝগড়া শুরু করেছো বলেই তো ভুলে গিয়েছিলাম। আমি? তা নয় তো, আমি নাকি? না, আমি ঝগড়াটে। এবার বলো। আমি খুব বেশি স্বার্থপর। সেটা কিভাবে? তোমার ভাগ আমি কাউকে দিব না কখনো। তোমার জায়গা আমি কাউকে দিলে তো ভাগ দিতে হবে। আমার মনে সব সময় তোমার অধিকার থাকবে। আমি যদি না থাকি তখনও, যদি আমি না ফেরা দেশে চলে যাই তখনও। সিয়া, আবার তুমি? প্লিজ বলো না। সিয়াকে বুকের সাথে জড়িয়ে নিলাম। তুমি যেখানেই থাকো, কিন্তু এই মনে শুধু তোমার রাজত্ব থাকবে।
আমি না থাকলে তো কত সুন্দর সুন্দর মেয়ে আমার এই সুন্দর জামাইয়ের সাথে প্রেম করতে চাইবে। তখন যদি তুমি তাদের সুন্দর সুন্দর মুখ দেখে আমাকে ভুলে যাও, আমি তো আর থাকবো না পাহারা দেওয়ার জন্য। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে সিয়া। প্লিজ বলো। তুমি কেন বোঝো না? তোমার এসব কথা শুনলে আমার কষ্ট হয়। আমি এসব ভাবতেও পারি না। ঠিক আছে, আর বলবো না, কিন্তু তোমার ভাগ আমি কাউকে দিব না, মরে গেলেও না। আমি চাই না জান্নাতে গিয়ে তোমার আর আমার সাথে অন্য কেউ থাকুক। জান্নাতেও আমি আর তুমি থাকবো শুধু। এতে যে ইচ্ছে সে আমাকে স্বার্থপর বলুক, আমার কিছু আসে যায় না। শুধু আমি আর তুমি থাকবো। পাগলিটা আর বলবো না বলেও প্রতিটা রাতে এই কথাগুলো বলতো। তার জায়গা আমি কিভাবে অন্য কাউকে দিব? আমিও তো চাই না ওর আর আমার মাঝে আর কেউ আসুক। কখনো আসবে না, আমি আসতে দিব না। সিয়ার কবরের পাশে বসে আছে রিয়াদ আর বারবার সিয়ার কাছে মাফ চাইছে। কেন এসব পাগলামি করছেন আপনি বলবেন একটু? তুমি কেন এসব করছো সেটা বলতে পারো? যে কোনো মানুষ আমার ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হতো এতদিনে, যদি সে রক্ত মাংসে তৈরি হয়ে থাকে। তুমি কি পাথরের তৈরি অন্তরা? জানি না, আপনি যান এখান থেকে। তুমি আমার মাকে উল্টাপাল্টা বুঝিয়ে আসছো কেন? বিয়ে করতে বলেছো আমাকে, তাই না? ঠিক আছে, বিয়ে করে নিব, তবে কনে হবে তুমি। আর তুমি আমার কথা না মানলে আজ এখান থেকে এক বিন্দু সরবো না আমি। ঠিক আছে, দাঁড়িয়ে থাকুক আপনি এই রাস্তায়। কতক্ষণ থাকতে পারেন আমিও দেখি। দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। হৃদয় এখনো অন্তরার বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে, চোখ অন্তরার ব্যালকনির দিকে। আশেপাশের মানুষ হৃদয়কে লক্ষ্য করছে আর কানাঘুষা করছে। স্যার, আপনি এখানে? সরি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি আপনাদের অফিসে চাকরি করি। কিন্তু আমি তো অফিসে যাই না, আপনি আমাকে কিভাবে চিনলেন? অফিসের পার্টিতে দেখেছি, সেখানেই জানতে পারি আপনি রিয়াদ স্যারের ছোট ভাই। রিয়াদ ভাই আপনার স্যার, আমি নই। আর আমি আপনার থেকে বয়সেও ছোট হব, তাই অফিসে জয়েন করলে না হয় স্যার বলবেন। আরাবের সাথে কথা বলতে বিরক্ত লাগছে হৃদয়ে। সারাদিন পেটে কিছু পড়েনি, অন্তরাও আর বাইরে আসেনি। সে ভেবেছে হৃদয় বিরক্ত হয়ে এমনিই চলে গেছে। কিন্তু স্যার, সরি হৃদয় সাহেব, আপনি এখানে কি করছেন? একটা কাজে এসেছি। ও ঠিক আছে, তাহলে আমার বাসায় একটু চা খেয়ে যান। না, আমার সময় নেই। এই সামনের বাড়িটাই তো আমার, যেতে সময় লাগবে না। এটা আপনার বাড়ি? জি। অন্তরা? অন্তরা আমার ছোট বোন, কিন্তু আপনি ওকে কিভাবে চিনলেন? জ্যোতি আমার বোনের মতো, জ্যোতির মাধ্যমে চিনি। ও তাহলে চলুন, অন্তরার সাথেও দেখা হয়ে যাবে। না, আমার এখন যেতে হবে, আর একদিন আসবো। কিন্তু হৃদয় আরাবের কথা না শুনেই গাড়িতে উঠে গেল আর চলে গেল। যা বাবা, এর আবার কি হলো? যা ইচ্ছা হোক। আরাব এসব বলতে বলতেই বাড়ির ভেতরে ঢুকে গেল। কলিং বেল বাজালে অন্তরা দরজা খুলে দিল। একা একা কি বকবক করছিস? আর বলিস না, বসের ছোট ভাই দেখি আমাদের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। আসতে বললাম চলে গেল। কে? হৃদয় চৌধুরী, আমার বস রিয়াদ চৌধুরীর ছোট ভাই। এখন গেল? হ্যাঁ। কেন, তুই জানতিস না কি এদিকে এসেছে? তোকে চেনে বলল। না না, আমি কিভাবে জানবো? তুই ফ্রেশ হয়ে আয়, আমি মাকে খাবার দিতে বলছি। ঠিক আছে। অন্তরা ওর মাকে আরাবের খাবার দিতে বলে রুমে চলে গেল। ভাইয়া তাহলে রিয়াদ ভাইয়ার অফিসে জব করে? হৃদয় কিছু করবে না তো? না না না, উনি কি করবে? উনি কারো ক্ষতি করতে পারে না। কি করব আমি? উনি কেন বুঝতে পারছে না? উনি যা চাইছে তা হতে পারে না। আবেগ শেষে সামনে থাকবে নিষ্ঠুর বাস্তব, হয়তো আফসোস করবে এই ভুলের। জ্যোতি বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি হলো জ্যোতি, দরজা বন্ধ করলি কেন? ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, মাথা ধরেছে, ঘুমোবো, আর ডেকো না। তোর গলা এমন কেন লাগছে? ও ওই আইসক্রিম খেয়েছি, একটু ভালো লাগছে না মা, আমি ঘুমালাম। ঠিক আছে, এই মেয়ে তো রাত 1টা বাজলেও ঘুমায় না, আজ এত আগে ঘুমাতে চাইছে। তোর কি শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? দরজা খোল দেখি। মা বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। ঠিক আছে, বেশি খারাপ লাগলে বলিস। ঠিক আছে, এখন ঘুমাতে দাও। সবার জীবন কেমন এলোমেলো হয়ে গেছে।
আরিয়ান চেষ্টা করছে অন্তরার সাথে দেখা করার, কিন্তু কিছুতেই অন্তরার কাছে পৌঁছাতে পারছে না। অন্তরা বাড়ি থেকে বের হয় না। জ্যোতি নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। জ্যোতির বাবা মা মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছে, কি হয়েছে বুঝতে পারছে না। রিয়াদ আরও বেশি গম্ভীর হয়ে গেছে। তনয় কোথায় আছে তার খবর নেই। সব কিছুর মধ্যে হৃদয় রহস্যময় আচরণ করছে, তার কোনো হেলদোল নেই। হৃদয়ের মা হৃদয়কে দেখে কিছুই বুঝতে পারছে না। কি ব্যাপার মা, বাড়িতে কি কেউ আসবে? এত আয়োজন কিসের? কে আসবে? আরবের অফিসের লোকজন নাকি আসবে। ও, তো ভাইয়া কোথায়? রুমেই আছে, আজ নাকি অফিসে যাবে না। ও, আমি ভাইয়ার সাথে কথা বলে আসছি। ঠিক আছে, যা আর জিজ্ঞেস করে আই তো কখন আসবে। ঠিক আছে। ভাইয়ার রুমের সামনে চলে গেলাম। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। কিছু বলবি? কারা আসবে রে ভাইয়া? রিয়াদ স্যারের ছোট ভাই আর তার মা নাকি আসবে। কি? হ্যাঁ। তারা কেন আসবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। হৃদয় সাহেব কাল ফোন করে বললো একটু বাসায় থাকতে। তার মা আর সে নাকি আসবে। কি কথা আছে বললো। তো তোর সাথে তাদের কি কথা আছে? সেটা তো আমিও বুঝতে পারছি না, টেনশনে আছি। আমি তো অফিসে কিছু করিনি, আর অফিসে কিছু হলে তো রিয়াদ স্যারই বলতে পারতো, নাকি আরিয়ানের সাথে খারাপ ব্যবহার করার জন্য কিছু বলবে। আরিয়ান? দূর, এই জানোয়ারটার নাম কেন নিলাম? আরিয়ান কি করেছে আবার? না তেমন কিছু না, অফিসে একটু ঝামেলা হয়েছিল। তুই চিন্তা করিস না, আমি সামলে নেব। কিন্তু তুই এখন একটু যা, আমার একটু কাজ আছে। ঠিক আছে। ভাইয়ার রুম থেকে বের হয়ে আসলাম, কিছুতেই শান্তি পাচ্ছি না। কেন আসছে হৃদয় আর তার মা আমার জন্য? না না, সেটা হতে পারে না। হৃদয়ের মা আমাকে মেনে নিতে পারে না, তাহলে কি আরিয়ানের জন্য? ভাইয়ার চাকরিতে কোনো সমস্যা হবে না তো? আমি আর ভাবতে পারছি না। চরম অস্থিরতায় সারা দিন পার করলাম। হৃদয় আর তার মা এলো বিকেলে। আমি রুম থেকেই বের হলাম না। এসব আপনি কি বলছেন? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? আমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাদের সমস্যা কোথায়? আজ আপনাদের সমস্যা নেই, কাল সমস্যা হবে না তার কি নিশ্চয়তা আছে? এমন মেয়ে কেউ নিজের অবিবাহিত ছেলের জন্য মানতে পারবে না। অন্তরা কোনো দিক থেকেই আপনার ছেলের যোগ্য নয়। আমার জায়গাতে অন্য কেউ হলে হয়তো মেয়েই নিত না। আমি কেন মানতে পারছি জানেন? অন্তরা আর আমি একই সমাজের শিকার। মানে? আমিও ডিভোর্স দিই। মা, হৃদয়, এখানে তোমার কোনো কথা নাই। মায়ের কাছে তুমি জীবনে প্রথম কিছু চেয়েছো, সেটা তোমাকে দিতে পারি কিনা সেটা দেখো। তোমার থেকে আর একটা কথাও যেন না শুনি। হৃদয় নিজের রাগ চেপে বসে রইল। সমাজ আমাকে ছেড়ে দেয়নি, জীবনের সাথে লড়াই করে আজ এখানে পৌঁছাতে পেরেছি। আমার পাশে ছিল আমার বাবা আর আমার 2 সন্তান। অন্তরার পাশে দাঁড়াতে পারি, সেটা সৌভাগ্য। অন্তরার কষ্ট আপনাদেরকে আমি হয়তো বেশিই জানি। অন্তরা কখনো মা হতে পারবে না, সেটা জানেন আপনারা? জানি। এরপরও আপনাদের কোনো আপত্তি নেই? না, নেই, কারণ আমার কাছে আমার ছেলের চাওয়াই বড়। আপনাদের কোনো আপত্তি না থাকলে আমাদের কিছু বলার নেই, কিন্তু অন্তরা এখন বিয়ে করতে চায় না। অন্তরাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমার কিছু বলার আছে। হ্যাঁ, বলো। আপনাদের কিভাবে বিশ্বাস করব আমরা? আমার বোন অনেক কেঁদেছে, আমি আর এক ফোঁটাও পানি দেখতে পারবো না ওর চোখে। রিয়াদকে নিশ্চয়ই জানো তুমি। সিয়াকে কেমন ভালোবাসো তার প্রমাণ নিশ্চয়ই এতদিনে পেয়েছো। হৃদয় রিয়াদের ভাই। আমার ছেলেরা নারীকে সম্মান করতে জানে, আর আমাদের ফ্যামিলিও সম্পর্কে হয়তো জানো। আরিয়ান আর তার পরিবারের সাথে কোনো মিল আছে বলে মনে হয় কি তোমার? আমরা মানুষ আরাফ, পশু নই। সত্যিই তো, আরিয়ান আর তার পরিবারের সাথে কোনো মিল নেই ওনাদের সাথে। নারীদের সম্মান করতেও জানে ওনারা। অফিসের প্রত্যেকটা মানুষ ওনাদের সুনাম করে। শুধু হৃদয় সম্পর্কে একটু খোঁজ নিতে হবে। ঠিক আছে, অন্তরার মতামত জেনে নিই আমরা। একবার জোর করা হয়েছে ওর সাথে, এবারও না করলে আমাদের আর কিছু করার নেই। আমরা ওর ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। তাহলে আমরা আজ আসছি। আপনারা কিছু মুখে দিলেন না? সুখবর পেলেই না হয় খাবো। আসছি। হৃদয় আর হৃদয়ের মা চলে গেল। অন্তরার পরিবারের সবাই কি করবে বুঝতে পারছে না। মন চাইছে হৃদয়কে বিশ্বাস করতে, কিন্তু মস্তিষ্ক বলছে ঠিক হবে তো বিশ্বাস করা।
উনি এত দূরে যেতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। উনি কি এসব জেদের বশে করছে? যার এক ইশারায় হাজার মেয়ের লাইনে দাঁড়িয়ে যাবে, তাকে রিজেক্ট করলে জেদ চাপতেই পারে মাথায়। তবে কি সব জেদের বশেই করছে হৃদয়? 2 দিন হয়ে গেছে হৃদয়রা এসেছিল, কিন্তু অন্তরের সাথে কথা বলার সাহস হচ্ছে না কারো। যদি আবার বাড়ি থেকে চলে যেতে চায়, রাতে খাবার পর সবাই শুতে চলে গেছে। অন্তরার মা তখন অন্তরার রুমে গেল। অন্তরা, হ্যাঁ মা। আসবো? হ্যাঁ এসো। শুয়েছিলাম, মার কথা শুনে উঠে বসলাম। মা এসে আমার পাশে বসলো। তুই কি রাজি অন্তরা? এবার আর জোর করবো না। হৃদয়কে তুইও চিনিস। হ্যাঁ মা, হৃদয়কে আমি চিনি, তার মতো মানুষ হয় না। কিন্তু মা, এটি কিভাবে মেনে নিব? ওনার মতো একটা ছেলে আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাইছে, যেখানে আমার থেকে 1000 গুণ ভালো মেয়ে সে ডিজার্ভ করে। এখন আবেগের বশে এসব করছে। যখন বাবা ডাক শোনার জন্য ছটফট করবে, কিন্তু আমার কিছু করার থাকবে না, তখন নিজের ভুলের আফসোস করবে। সেটা আমি কিভাবে দেখব? তখন নিজের চোখে ছোট হয়ে যাব মা। তুই ভালো থাকবি অন্তরা। নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি আমি কখনো করতে পারবো না। তুই যা চাস। মা রুম থেকে বেরিয়ে গেল। অন্তরা মানা করে দিয়েছে। মা, আগেরবার আমি মানা করেছিলাম, কিন্তু এবার আমি বলছি, হৃদয়ের মতো ছেলে কখনো পাবো না অন্তরার জন্য। আমি অনেক খোঁজ নিয়েছি, হৃদয়ের মতো ছেলেই হয় না। সেটা বুঝতে পারছি, কিন্তু কি করব বল? অন্তরাও কিছু ভুল বলেনি। ছেলেটা অবিবাহিত, আর অন্তরা কখনো মা হতে পারবে না। একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন যেমন মা ডাক শোনা, তেমনি একটা ছেলেরও একটা বড় স্বপ্ন বাবা ডাক শোনা। কাজ আবেগের বশে এসব করেছে, কাল আফসোস করবে না তার কি নিশ্চয়তা? সত্যি তো, সব ছেলেই বাবা ডাক শুনতে চায়। এর জন্য ভবিষ্যতে আবার হয়তো অশান্তি হবে অন্তরার জীবনে। ঠিক আছে, তুমি বাবাকে বলো রিয়াদ স্যারের মাকে ফোন করে না করে দিতে। আমি আসছি। ঠিক আছে। আরাপ নিজের রুমে চলে গেল। অন্তরার বাবাকে অন্তরার মা বলল কল করে না করে দিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অন্তরার বাবা বলছিলাম। হ্যাঁ বলুন, আপনাদের ফোনের অপেক্ষায় ছিলাম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সুখবর না দিলে ভালোও থাকবো কিভাবে? মাফ করবেন, আমরা আর ওর সাথে জোর করতে পারবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা এখন হৃদয়কে কিভাবে বলবো? আমি অনেক রেগে যাবে, কিন্তু আমার বা কি করার আছে? একটা কল করতে 2 দিন পার হয়ে গেল। এই জন্যই বলি এই মেয়ে এত ঢিলা কেন? যেমন বাবা মা তেমন মেয়ে। হৃদয়, হ্যাঁ মা। তুমিও পড়ছিস? না, কিছু বলবে? অন্তরার বাবা কল করেছিল। সত্যি? কি বলেছে? অন্তরা রাজি নয়, মানা করে দিয়েছে অন্তরার বাবা। অনেক করে ফেলেছো অন্তরা, অনেক দেখে নিয়েছি তোমার কাহিনী। এবার দেখো আমি কি করি। সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুল বাঁকাতে জানি আমি। ঠিক আছে মা? তুই ঠিক আছিস? আই এম ফাইন। আমার আবার কি হবে? ঠিক আছে, সিয়া একা আছে, আমি আসছি। ওকে। এত সহজে মেনে নেওয়ার ছিল তো হৃদয় না? কি চলছে ওর মাথায়? মা, হ্যাঁ বল। তোমরা বিয়ের ব্যবস্থা করতে পারো, এবার আর কিছু করব না। তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? তখন মাথা খারাপ ছিল, তাই পাগলামি করেছি। এবার আর ভুল হবে না। কি হয়েছে তোর জ্যোতি? কয়েকদিন ধরে রুম থেকে বের হচ্ছিস না, জবও ছেড়ে দিয়েছিস। এটাই তো চেয়েছিলে, যেন বিয়েটা করে নেই। এখনো তো প্রশ্ন কেন করছো? কিন্তু এত কথা ভালো লাগছে না মা। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। তোমাদের করার ইচ্ছে হলে করো, না হলে না করো। জ্যোতি, আমার কথা শোন। জ্যোতি আবার নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। আমি আসছি। কোথায় যাচ্ছিস? কাজ আছে। কি কাজ? এসে বলবো। হৃদয় আর কোনো কথা না বলে বের হয়ে গেল। যা বলার বাবা গতকাল রাতে বলে দিয়েছে। 2 মিনিট সময় দিচ্ছি, নিচে এসো। আমি কোথাও যাব না। যদি নিজের ভাইকে চাকরি হারিয়ে রাস্তায় নামতে না দেখতে চাও, তাহলে আমার কিছু করার আগে এসো। আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? তোমার সময় শুরু হয়ে গেছে।
আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তুমি করেছো, আমি নই। সময় কিন্তু চলে যাচ্ছে। তোমার পরিবার পথে নামাতে আমার একটা ফোন যথেষ্ট। আপনি এমন, আমি কল্পনা করতে পারছি না। তোমার হাতে আর 90 সেকেন্ড সময় আছে। না না, আমার জন্য পরিবারের ক্ষতি হতে পারে না। উনি আমার ক্ষতি করবে না, এইটুকু বিশ্বাস আমার আছে। ওড়নাটা ভালো করে বেঁধে বাড়ির বাইরে এলাম। কেন এমন করছেন? চলো। কোথায়? গেলেই দেখতে পাবে। আমি কোথাও যাব না। ওকে, নিজের পরিবারের ধ্বংস দেখার জন্য তৈরি হও। আপনি এতটা নিচে নামতে পারবেন? কি করবে তুমি ঠিক করো। গাড়ির দরজা খুলে ভেতরে গিয়ে বসলাম। আমিও উঠে গাড়িতে গিয়ে বসলাম। গাড়ি নিজ গতিতে চলছে। দুইজনে চুপ। কেন এমন করছেন? কেন বুঝতে চাইছেন না? আমি আপনার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছেন না? নামো। মানে? নামতে বলেছি। এই যেন আমার কথাই শুনতে পাচ্ছে না। গাড়ি থেকে নেমে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কাজী অফিস? ভেতরে চলো। কেন যাব এখানে? এখানে মানুষ কেন আসে? জানি এখানে মানুষ কেন আসে, কিন্তু সেই কারণে আমরা এখানে আসতে পারি না। অন্তরা ঘুরে চলে যেতে গেলেই হৃদয় নিজের ফোন বের করলো। হ্যাঁ ভাইয়া, আরব নামের একজন অফিসে জব করে না? হ্যাঁ সেই। আমার মনে হয় আমাদের কোম্পানিতে জব করার যোগ্যতা তার। প্লিজ এমন কিছু করবেন না। ভাইয়া, আমি একটু পর ব্যাক করছি। আমি কিছুই করছি না, যা করার তুমি করছো। আপনি পুরো উন্মাদ হয়ে গেছেন, নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, উন্মাদ হয়ে গেছি আমি। অনেক বোঝানোর চেষ্টা করেছি তোমাকে, কিন্তু যে না বোঝার জেদ ধরে বসে আছে তাকে বোঝাবই বা কেমন করে? সবকিছু সীমা থাকে অন্তরা। আমি তো আপনার আমার ভালো সবার থেকে আমি বেশি ভালো বুঝি। এখন কথা কম বলে ভেতরে চলো। অন্তরা তাও দাঁড়িয়ে আছে দেখে হৃদয় অন্তরার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যেতে লাগলো। সরি। কলম হাতে বসে আছি, কিন্তু সাইন করার সাহস আমার নেই। অন্তরা সাইন করো। আমি কিছু বলছি অন্তরা। মেয়ে কি বেচতে রাজি না? সেটা দিয়ে আপনার কি কাজ? চুপচাপ বসে থাকুন। অন্তরা, আমি কিছু বলছি। উঠে দাঁড়িয়ে অন্তরার হাত ধরে দাঁড় করালাম। চলো। না না, আমি করছি। আমার ভাইকে জব থেকে বের করে দেবেন না। ওর কথা না শুনে আবার বাইরে এনে গাড়িতে বসালাম। আবার কোথায় যাচ্ছেন? এত জোরে কেন গাড়ি চালাচ্ছেন? ভয় করছে আমার। এটা তো ভার্সিটির রাস্তা, এদিকে কেন যাচ্ছেন? ওর কথার উত্তর না দিয়ে ভার্সিটির ক্যাম্পাসে চলে এলাম। গাড়ি থেকে নেমে ভার্সিটির পেছনে গার্ডেনের মতো একটা জায়গা, সেখানে নিয়ে গেলাম অন্তরাকে। সিয়াম খেলছে আর রূপা ফোনে কথা বলছে কারোর সাথে। সিয়াম? তাকাও ওর দিকে। ওর মা নেই, বাবা থেকেও নেই। মার সাথে সেদিন বাবাকেও হারিয়েছে ও। সেদিন থেকে রিয়াদ চৌধুরী নয়, ও এই হৃদয় চৌধুরীর ছেলে, যে এখন আমাকে দেখলে বাবা বলে ঝাঁপিয়ে পড়বে আমার বুকে। আর তুমি আমার থেকে দূরে যেতে চাইছো কোনোদিন বাবা ডাক শুনতে পাবো না বলে? নাকি আমার ছেলেকে নিজের ছেলে বলে মেনে নিতে পারবে না বলে? এটা কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই ঠিক। পারবে না তুমি ওকে নিজের ছেলে বলে মানতে, তাই দূরে সরে যেতে চাইছো। হৃদয় আর অন্তরা একটু আড়ালে দাঁড়িয়ে আছে সিয়ামের থেকে। রূপা কথা বলতে বলতে দূরে চলে গেছে। খেলতে খেলতে সিয়াম হঠাৎ পড়ে গেল। সিয়াম! ওর কাছে যেতে চাইলাম, কিন্তু হাতে টান অনুভব করলাম। তাকে দেখি হৃদয় আমার হাত ধরে রেখেছে। ও ব্যথা পেয়েছে। পেতে দাও। মা না থাকলে তাদের জীবনে অনেক ব্যথা পেতে হয়। দেখছো না, ব্যথা পেয়েও কান্না করছে না, বরং একাই ওঠার চেষ্টা করছে। কারণ এতদিনে ও বুঝে গেছে ব্যথা পেয়ে কান্না করলে ওর মা দৌড়ে এসে ওকে বুকে নেবে না, ওর একাই উঠতে হবে। আমি ওর বাবার অভাব পূরণ করতে পারবো, কিন্তু মায়ের অভাব নয়। ওকে মায়ের ভালোবাসা ছাড়াই বড় হতে হবে, কারণ তুমি পারবে না আমার ছেলের মা হতে। সিয়ামের দিকে তাকিয়ে দেখলাম উঠে দাঁড়িয়েছে, হাঁটু ছিলে গেছে, দেখার চেষ্টা করছে। যাও তুমি, তোমাকে আর জোর করব না আমি। আমার ছেলেকে আমি একাই বড় করব। আজ থেকে তোমার সামনে আর এই হৃদয় বা তার ছেলে কেউ আসবে না। হৃদয় অন্তরাকে ছেড়ে সিয়ামের কাছে যাওয়ার জন্য যেতে লাগলে অন্তরা হাত টেনে ধরল। আমি রাজি। আপনার ছেলের মুখে মা ডাক শুনেই আমি মাতৃত্বের স্বাদ নিতে চাই। আপনার সাহায্যে না হয় একটা মা হারা শিশু তার মাকে ফিরে পাক।
আর সন্তান হারা মা তার সন্তানকে, ভাঙা মানুষগুলো জোরে হোক একটা পরিবার। চোখের কোণে পানি চিকচিক করছে। এটা আমার আনন্দের পানি। আমার ভালোবাসা জিতে গেছে। সত্যি বলছো তুমি? এবার যেতে পারি আমার ছেলের কাছে? দৌড়ে গিয়ে সিয়ামকে কোলে নিলাম। বাবা। মা। চোখের কোণে পানি আর ঠোঁটের কোণে হাসি। জোরে কান্না না করলেও ব্যথা পেয়ে চোখের পানি ঠিকই এসেছে। কোথায় ব্যথা পেয়েছো দেখি? না দেখাবো কেন? তুমি পতা মা, একটু পলি আমাকে একা পেলে তুমি তোলে যাবে, তোমার তাতে আমার কথা নেই। তোমার মা আর যাবে না তোমাকে ছেড়ে। রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে, খাবার খাইয়ে দেবে, তোমার সাথে খেলবে, যা যা তুমি বলবে সব করবে। সব সময় তুমি না বলতে মা আসলে এটা করব ওটা করব, এবার থেকে সব করবে। সত্যি? হ্যাঁ বাবা সত্যি, অনেক মজা করব আমরা বুকের সাথে জড়িয়ে। এর মতো শান্তি হয়তো পৃথিবীতে আর কোনো কিছুতেই আল্লাহ দেয়নি। যখন প্রথম নিজের সন্তানকে অনুভব করেছিলাম, ঠিক সেই অনুভূতি। এই দিনটার জন্যই এত কিছু করেছি আমি, এতগুলো দিন অপেক্ষা করেছি। আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। আমার জীবন সম্পূর্ণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। অন্তরার বিয়ের আয়োজন চলছে। কেউ দেখে বলবে না দ্বিতীয় বিয়ে। আরাপ কিছুর কমতি রাখেনি। এবার যে সবাই খুশি এই বিয়েতে, সবচেয়ে বেশি খুশি সিয়াম। বাবা মার বিয়ে দেখবে বলে কথা। হৃদয় আর সিয়ামের সাজ সব সময় একরকম। বর এসেছে, বর এসেছে। সবাই অন্তরাকে রেখে বর দেখতে চলে গেল। শুধু জ্যোতি বসে রইল অন্তরার পাশে। সেই তো মানলি, এত কাহিনী কেন করলি? আমার জায়গা থাকলে বুঝতে পারতি। যার সমস্যা সেই ভালো বোঝে। তুই আন্টিকে কি বলেছিস? কই, বিয়ে করবি নাকি? হ্যাঁ, বয়স তো কম হলো না, বিয়েটা করিয়ে নি। রিয়াদ ভাইয়া? মরিচিকের পেছনে তো অনেক ছুটলাম, বাবা মাকেও অনেক কষ্ট দিয়েছি আর নিজেও। তোকে আগেই বলেছিলাম জ্যোতি। ভুলটা বুঝতে একটু সময় লেগেছে, কিন্তু বুঝতে পেরেছি, তাই শুধরানোর চেষ্টা করছি। যাই, তোর বর দেখে আসি। ওমা, লজ্জা পাচ্ছে আমার লজ্জাবতী লতিকা। তুই লজ্জা পেতে থাক, আমি আসছি এখনই। সত্যি তো, আমার এত লজ্জা কেন করছে? এটা তো আর আমার প্রথম বিয়ে না। হ্যাঁ, প্রথম বিয়ে না, সেটা সত্যি বিয়ে ছিল তো। বিয়ে মানেই বুঝতে শিখিনি, আর তখন বিয়ে নামের পুতুল খেলার শিকার হয়েছি। ভালোবাসতে শেখার আগে ঘৃণা করতে শিখিয়েছেন আপনারা। বড্ড জানতে ইচ্ছে করে। এখন ভালো আছেন তো? মনের মতো বউ আর বৌমা পেয়ে চোখ দুটো আবার টলমল করছে পানিতে। হৃদয় ভাইয়াকে আজ একদম রাজপুত্র লাগছে। কোলে সিয়াম, ইস, এটাকে তো বাপের থেকেও কিউট লাগছে। নিচে নামতে গিয়ে থেমে গেলাম। রিয়াদ ভাইয়া বের হলো হৃদয় ভাইয়ার পেছন থেকে। উনি তো বলেছেন যেন ওনাকে আর কখনো আমার মুখ না দেখাই। পেছন ঘুরে উপরে উঠে যাওয়ার জন্য পা বাড়াতেই পা পিছলে গেল। আজ আমি শেষ। আমি যতদিন আছি তোমার কিছু হতে দিব না বুঝি। পড়িনি, কেউ ধরে দাঁড় করিয়ে দিল। আবার বুকে হাত দিয়ে একটা শ্বাস নিলাম, কিন্তু ধরলো কে? তাড়াতাড়ি পেছন ফিরতে তাকালাম, কেউ নেই সিঁড়িতে। তাহলে ভূতে ধরলো নাকি আমায়? কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে, দোতলায় কোণে সাজানো রুম, আর নিচে বিয়ের আয়োজন হচ্ছে। আমি তাড়াতাড়ি আবার অন্তরার রুমের দিকে গেলাম, রিয়াদ ভাইয়ার চোখে পড়ার আগেই। কিন্তু আমায় ধরলো কি? কারো আসার শব্দে চোখ মুছে নিলাম। জ্যোতি, ফিরে এলি যে? কি ভাবছিস তুই? না, এই সিঁড়িতে না, কিছু না, অনেক ভিড়। আমি না হয় পরে কথা বলে নেব হৃদয় ভাইয়ের সাথে। কিন্তু হৃদয় ভাইয়াকে দেখতে না পুরো কোরিয়ান হিরো লাগছে। তো একটু আগে না হৃদয় ভাইয়ের কথা শুনে লজ্জে লাল হয়ে যাচ্ছিলি, এখন বলছিস তো? বাজে বকা বন্ধ কর। ওকে, আই তো কয়েকটা সেলফি তুলি, শুধু আমার আর তোর। তুলতে পারবো এখন? কয়েকটা সেলফি তুলতেই হৃদয়ের কল এলো জ্যোতির ফোনে। কে? তোর ফোন কই? তোর বর আমাকে ফোন করছে। ফোনের খবর আমি জানি না, ইমন মামাতো ভাই নিয়েছে মনে হয়। এত ছোট বয়সে ফোনের এত নেশা ওর।
যা, বকবক করতে করতে কেটে গেল। দাঁড়া, ব্যাক করছি। এই আবার দিছে। জি জিজু বলেন। জিজু? হ্যাঁ, আজ থেকে তো জিজুই। দুলাভাইটা কেমন কেমন যেন লাগে। তোমার ফাইজলামি রাখো আর বলো অন্তরা কই, আর ওর ফোন কই? তাই তো বলি, আজ বউ রেখে আমাকে কেন স্মরণ হলো? আপনার বইয়ের ফোন কে নিয়েছে খবর নেই, আর বউ এখন আমার সাথে আছে। কেন, কি হয়েছে? দূর আর বলো না, ভাবছিলাম আমার বউ আমি আগে দেখবো, বাট সেটা আর হলো না। বিয়ে করতে এসেছি, কিন্তু এখনো বউয়ের চেহারা কেমন তাই জানি না। জ্যোতি ফোন লাউড স্পিকারে দিয়েছিল, তাই এসব শুনতে পাচ্ছি। জ্যোতির হাত থেকে ফোন নিয়ে লাউড স্পিকার অফ করে কানে দিলাম। জ্যোতি তা দেখে মুচকি হাসলো। তোরা কথা বল, আমি আসছি। জ্যোতি বের হওয়ার সময় দরজা আটকে গেল। তনয়, উনি এখানে কি করছে? আজ যেন একটু বেশি হ্যান্ডসাম লাগছে। অন্যদিকে চলে যেতে নিলাম। জ্যোতি? জি স্যার, কিছু বলবেন? এখন না, তুমি ওই অফিসে জব করো না আমি করি, তাহলে স্যার কেন বলছো? অভ্যাস। আপনি কেন করেন না? সব করতাম সময় কাটাতে, প্রয়োজনের জন্য না। যার জবটার প্রয়োজন তাকে দিয়ে দিয়েছি। মানে? কিছু না। আপনি এখানে? রিয়াত আমার ছোটবেলার বন্ধু। ও, উই আর লুকিং সো বিউটিফুল। ওনার কথায় অপ্রস্তুত হয়ে পড়লাম। থ্যাঙ্কস, আমি আসছি। চলে এলাম ওনার সামনে থেকে। কারো না কারো তো তুমি হবেই, সে আমি কেন নই? একেই বলে কপাল। এখন দেখে যদি মনে হয় বিয়ে করতে চেয়ে ভুল করেছেন, যদি আফসোস করেন? হৃদয় চৌধুরী আফসোস করার মতো কিছু করে না। এবার তো বাসর ঘরেই নিজের বউ দেখব, তবে আটা ময়দায় ঢাকা নয়। সদ্য গোসল করে ভেজা চুলে আমার সামনে আসবে। ওনার এমন কথা শুনে গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। তবে আমার বউ যেন আর কেউ না দেখে। এতদিন যেমন প্যাকেট করা পেয়েছি, আজও যেন তেমনই পাই। আমি সুন্নতি পর্দা করি না মশাই। আপনার কপাল খারাপ, তাই পর্দার অবস্থা পেয়েছেন সবসময়। হুম, খারাপ নয়, ভালো, তাই পর্দাই পেয়েছি। আর পর্দা করো না। ওকে, আজ থেকে করবে, কবুল বলার পর থেকে করবে। আমি চাই না আমার বউ অন্য কেউ দেখুক। কত তফাৎ হয় মানুষের মাঝে। বিয়ের পর কোথাও গেলে বোরকা পরতে চাইতাম, আরিয়ান বলতো যত সব গাইয়ার দল। আর উনি? কি হলো, করবে তো? করব, কিন্তু আজ বোরকা পরলে মানুষ কি বলবে? সেটা আমি বুঝে নিব। এত তাড়াতাড়ি সব হওয়ায় বোরখার কথা মনেই আসেনি। আমি এখনই ব্যবস্থা করছি। কিন্তু আপনি এত মানুষের সামনে কথা বলছেন কিভাবে? আর কারো কথার আওয়াজও আসছে না কানে। আমি তো ওয়াশরুমে। নিজের বউয়ের সাথে কথা বলার জন্য কি কি করা লাগে? ছি, আপনি ওয়াশরুমে বসে আমার সাথে কথা বলছেন? আরে বোকা, বউয়ের সাথে লজ্জার কি আছে? আর আমি ওয়াশরুমে এসেছি তোমার সাথে কথা বলতে। মানে হচ্ছে সকাল থেকে তোমার ফোনে ট্রাই করছি, কিন্তু রিসিভ করছো না। এখন আবার অফ বলছে। জ্যোতির কথা আমার মাথাতেই আসেনি। একটু আগে সিঁড়িতে জ্যোতিকে দেখে ওর কথা মাথায় এলো, তাই ওয়াশরুমে এলাম। এতক্ষণ ধরে আপনি ওয়াশরুমে? তো কি হয়েছে? মানুষ বলবে বরের পেট খারাপ হয়েছে। হোয়াট? জি। ও মাই গড, এটা তো আমার মাথায় আসেনি। তোমার সাথে কথা না বলে মাথায় খারাপ হয়ে গিয়েছিল, আর কিছু চিন্তাই করিনি। আর ইউ রেডি টু গেট ম্যারেজ? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার আবার মন চেঞ্জ হয়ে গেল নাকি? লাভ ইউ এ লট। অন্তরার উত্তরের অপেক্ষা না করে ফোন রেখে দিলাম। আমি জানি এখনই এর উত্তর আমি পাবো না। ওই হৃদয়, অসময়ে ঘুমিয়ে পড়েছিস নাকি? সবাই অপেক্ষা করছে। আসছি। হৃদয় গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। নিয়ে আসুন খুনিকে। এখানে আনার দরকার নেই, আপনারা গিয়ে সাইন নিয়ে আসুন। আরে বউ দেখবো না? আমার বউ আমি দেখলাম না, ওনারা দেখার জন্য লাফাচ্ছে। আমি চাই না আমার বউ আর কেউ দেখুক। হৃদয়ের কথা শুনে সবাই মুখ টিপে হাসছে। আরে বলে কি, ছবি তুলবো না? হৃদয় যখন না করছে, সেখানে এত কথা কিসের? রিয়াদের কথা শুনে সবাই চুপ করে গেল, কারণ ওকে সবাই ভয় পায়। হৃদয়কে কবুল বলতে বললে একদমে বলে দিল, আর সাইনও করে দিল ফট করে। মা কবুল বলুন। গলা মনে হচ্ছে কেউ চেপে ধরেছে। বারবার আরিয়ানের করা অত্যাচার চোখে ভাসছে। এই কবুল আমাকে একটা নরকে পাঠিয়ে দিয়েছিল, আবার সেই কবুল কোথায় নিয়ে দাঁড় করাবে আমাকে? না না,
কি ভাবছি আমি? আরিয়ান আর হৃদয় দুইজন দুই মেরুর মানুষ। এবার চোখ বন্ধ করতেই হৃদয়ের করা পাগলামিগুলো ভেসে উঠল চোখের সামনে। চোখের কোণে পানি নিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কি ভাবছিস কবুল বল। হৃদয় আর সিয়ামের মুখটা মনে করলাম। কবুল 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 বলার শেষে জ্যোতিকে জড়িয়ে ধরলাম। ভয় পাস না, হৃদয় ভাইয়া তোকে ভালোবাসে। এবার এখানে সাইন করুন মা। জ্যোতি কলম নিয়ে অন্তরার হাতে দিল। হাত এত কাঁপছে কেন? সাইন করার জন্য কলম ধরে আছি, হাত কাঁপছে। ইসলামী শরীয়ত মোতাবেক এখন তুই হৃদয় ভাইয়ের স্ত্রী, এটা শুধু প্রমাণ মাত্র। সাইন করে দে। সাইন করে দিলাম। সবাই চলে গেল আর আমার বান্ধবীরা আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি জ্যোতিকে জড়িয়ে ধরে বসে আছি। এখনো কেন জানি খুব ভয় করছে। ওরা সবাই হয়তো আমার অবস্থা বুঝতে পারছে, তাই আজে বাজে মজা না করে সবাই বাইরে চলে গেল। এখনো এত ভয় কেন করছে জ্যোতি? আমি ঠিক করলাম তো? একদম ঠিক করছিস। জীবনে একটা দুর্ঘটনা ভেবে অতীত ভুলে যা, এবার নতুন করে বাঁচার চেষ্টা কর। তুই অনেক ভাগ্যবান, তাই নতুন করে বাঁচার জন্য হৃদয় ভাইয়ার মতো মানুষকে পাশে পেয়েছিস। সবার ভাগ্যে এমন হয় না রে। সারা জীবন অতীতের যন্ত্রণা বুকে নিয়ে বাঁচতে হয় অনেককে। আমার বিশ্বাস তুই একদিন তোর অতীত একেবারেই ভুলে যাবি হৃদয় ভাইয়ার জন্য। তাই যেন হয়। আমি ভুলতে চাই অন্ধকার অতীত, ভুলে যেতে চাই এই ডিভোর্সি শব্দ। হৃদয় ভাইয়া নে কথা বল। তুই বল, আমার ভয় করছে। হ্যালো, বোরকা পাঠিয়ে দিয়েছি, অন্তরাকে পরিয়ে দিও। ঠিক আছে, কিন্তু ভাইয়া আপনার বউ ভয় পাচ্ছে। কেটে দিল। কেটে দিয়েছে? কি হলো ব্যাপারটা? গলা এমন কঠিন কঠিন লাগলো কেন? আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? না। জি বলুন। এই প্যাকেটটা হৃদয় স্যার পাঠিয়েছে। ধন্যবাদ। দরজা আটকে দেওয়ার আগে কিছু মহিলা ঢুকে গেল। আরে দাঁড়াও দাঁড়াও, বউ দেখে নেই। মেয়ের কপাল আছে বলতে হবে। ঠিকই বলেছ। ডিভোর্সি হয়ে কি সুন্দর আর বড়লোক বর পেয়েছে। হ্যাঁ গো ভাবি, ঠিক বলেছ। আমরা তো অবিবাহিত হয়েও এমন বর চাইনি। আবার নাকি জীবনেও বাচ্চা হবে না। কিভাবে পটালে গো, একটু আমাদের বলো শুনি। দেখতে তো কম না, রূপ ছাড়া আর কি দেখিয়ে ফাঁসাবে? রূপের মোহ কতদিন থাকবে? যখন বাচ্চা না হবে তখন রূপের মোহ কেটে যাবে। বিষের মতো লাগছে ওনাদের কথা। এই ভয়ে ফিরিয়ে দিয়েছিলাম হৃদয়কে। উনি কি সত্যি এমন করবে আমার সাথে? টপ টপ করে পানি পড়ছে চোখ থেকে। রূপের মোহ কাটবে কি? কাটবে না। সেটা না হয় হৃদয় চৌধুরী বুঝে নিবে। আপনাদের এত ভাবতে হবে না। আর কিভাবে ফাঁসালো জানতে চান? আমি বলছি। এই মেয়ের ভিতরে যে একটা মন আছে, তার ভালোবাসায় ফেসে গেছে হৃদয় চৌধুরী। আর রূপটা এখনো দেখেইনি। রূপ দেখলে কি হবে সেটা আমিও ভাবছি। এখন আপনারা আসতে পারেন। সবগুলো মুখ ভেঙচি কেটে চলে গেল। ফালতু যত সব। তুই আর কতদিন এমন ঝগড়া করবি? আজ এসিস, কারণ তোর জন্য প্রতিবাদ করার মানুষ এসে গেছে। দেখ, বোরকাটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা তো খিমার বোরকা, নিউ কালেকশন। এত সুন্দর বোরকা আমি আগে দেখিনি। বিয়ের ড্রেস মনে হচ্ছে। পাথর দিয়ে ডিজাইন করা। দেখ, কালারটাও সেই গোলাপি। বিয়েতে পরার জন্য পারফেক্ট। নে পরে নে। বাসর ঘর দেখে অবাক হলাম। ফুলের ছিটে ফোটাও নেই। অনেক পরিপাটি করে গোছানো একটা রুম। আমার রুমের অর্ধেক হবে। রুমের সব সাদা রঙের, দেয়াল, পর্দা, বেড, রুমের আসবাবপত্র সব সাদা। বেডের ওপরে দেওয়ালে হৃদয়ের একটা বড় ছবি টানানো। বাস্কেটবল হাতে, কপাল বেয়ে ঘাম পড়ছে। কপালে কিছু চুল লেপ্টে আছে, হয়তো খেলার সময় তোলা। অসম্ভব সুন্দর লাগছে। আজ ওনার ব্যবহার দেখে অবাক লাগছে। আসার সময় বোরকা নিয়েও অনেকে কানাঘুষা করেছে, কিন্তু উনি কিছু বলেনি। আমার দিকে একবার তাকায়নি। গাড়িতে আমি যখন কান্না করছিলাম তখনও কিছু বলেনি। নিজের মতো ফোন টিপছিল। চোখ মোছার জন্য এক বক্স টিস্যু এনে দিয়েছে। চোখ ফোনের দিকে রেখে গাড়ি থেকে আমার আগে নেমে কোথাও চলে গেছে। আর দেখিনি তাকে। আর এখন এই বাসর ঘর। কি হচ্ছে এসব? আমার ভয় এখন বেড়ে চলেছে। উনি কি জেদের বসে বিয়ে করেছে? ভাবতে পারছি না।
ওর কাজিন হবে হয়তো। সে একটা প্যাকেট দিয়ে গেল গোসল করে নিতে। সেটা খুলে খুব সুন্দর একটা নীল শাড়ি পেলাম, সাথে প্রয়োজনীয় সবকিছুই। মাথা ভন ভন করছে, গোসল করতে চলে গেলাম। রুম পরে দেখব। ওয়াশরুমটা অনেক বড়, আমার ওয়াশরুমের তুলনায় একটা কবুতরের বাসা। গয়না মেকআপ সব খুলে গোসল করতে লাগলাম। আমার এমনি গোসল করতে 1 ঘন্টা লাগে, এখন মনে হচ্ছে 3 ঘন্টা লাগবে। যে মেকআপ, অনেক সময় নিয়ে গোসল করে ওয়াশরুমের দরজা খুলে রুমের দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। রুমের সব লাইট অফ, একদম অন্ধকার রুম। আস্তে করে বাইরে পা রাখতেই নরম অনুভব হলো। নিচে তাকিয়ে দেখি গোলাপের পাপড়ি, সারা রুমে মোমবাতি জ্বালিয়ে রাখা। মোমবাতিগুলো ধীরে ধীরে আলো দিচ্ছে। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিলাম। ফুলের সুবাসে মম করছে। ওয়াশরুমের আলো থেকে বের হতে প্রথমে একদম অন্ধকার দেখেছিলাম রুম, আস্তে আস্তে চোখ খুললাম। সারা রুম ফুল, বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো। বেডটা অনেক সুন্দর করে সাজানো। অবাক হয়ে দেখছি সব, এত সুন্দর করে কে সাজালো? গোসলে যাওয়ার আগে তো রুম একদম স্বাভাবিক ছিল। ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম, মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি। দরজা খোলার শব্দে ঘোর কাটলো। কোনো এক রমণী দাঁড়িয়ে আছে বেডের কাছে। ভেজা চুল কোমরের নিচে নেমে গেছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রমণীটি আর কেউ নয়, আমার সদ্য বিয়ে করা বউ। তা বুঝতে বাকি রইল না, আজ আমার প্রতীক্ষার সমাপ্তি হতে চলেছে। পাগল করা চোখের অধিকারিণী আজ আমার সামনে। আজ সে শুধুই আমার দেওয়া নীল শাড়িতে কেমন লাগছে তাকে। ধীরে ধীরে তার দিকে আগাতে থাকলাম। কে এসেছে হৃদয়? না দেখেও বুঝতে পারছি সে আমার দিকেই আসছে। ভয় কেন করছে এত? ভয় আর লজ্জায় সারা শরীর কাঁপছে, সরে যাওয়ারও শক্তি পাচ্ছি না। একদম কাছে দাঁড়ালাম অন্তরার। চুলের পাগল করা সুগন্ধ যেন মনে গিয়ে লাগছে। চুলের কাছে একদম ছুঁই ছুঁই করছে আমার নাক। একটা লম্বা শ্বাস নিলাম। কোনো স্পর্শ না করে এক পা পিছনে চলে এলাম তার সামনে যাওয়ার জন্য। পাশে আসতেই তার মুখের এক পাশ দেখতে পেলাম। এই এক ঝলক বুকে গিয়ে বিঁধল। তাড়াতাড়ি চোখ বন্ধ করে নিলাম। কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলাম। চোখ বন্ধ করেই তার সামনে দাঁড়ালাম। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে চোখ খুললাম। ওনার গরম নিঃশ্বাস আমার মুখে পড়লে সব কেমন গুলিয়ে যাচ্ছে। কি বলবো কি করব বুঝতে পারছি না। চোখ আরো খিচে বন্ধ করে নিলাম। চোখ দুটো পিটপিট করছে অন্তরার। দুধে আলতা গায়ের রং, গোল মুখ, কাপা কাপা চিকন গোলাপি ঠোঁট, নাকের ডগা লালটে হয়ে গেছে। সারা মুখে বিন্দু বিন্দু পানি। ছোট ছোট ভেজা চুলগুলো কপালে গালে লেপটে আছে। জান্নাতের হুর বুঝি একেই বলে। এক পা পিছিয়ে চোখ বন্ধ করে নিলাম। আবার কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলাম। তারপর আবার তাকালাম। এখনও চোখ বন্ধ করে আছে অন্তরা। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ওনার কবিতা শুনে আস্তে আস্তে চোখ খুলে ওনার দিকে তাকালাম। তুমি কি সেই বনলতা সেন যাকে দেখেই কবিতাটা লিখেছিলেন জীবনানন্দ দাশ? ওনার কথা শুনে চোখ নামিয়ে নিলাম। নাকি আমাদের জন্য এটা লিখেছিলেন জীবনানন্দ দাশ? তোমার রূপের বর্ণনা দেওয়ার আর কোনো শব্দ আমার মাথায় এলো না। এখন সত্যি আফসোস হচ্ছে। ওনার দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালাম। দেখতে যে অনেক দেরি করে ফেলেছি। যার চোখ এত মায়াবী সে নিজে তো মায়াদেবী হবেই, তা বুঝতে দেরি হয়ে গেছে। আপনি কি শুরু করেছেন? আজ প্রথমবার হৃদয় চৌধুরী নিজের করা কাজে আফসোস করছে। কেন আরও আগে তুমি আমার জীবনে এলে না? এত দেরি কেন করলে অন্তরা? এখন জীবনানন্দ দাশ থাকলে হয়তো আবার কোনো কবিতা লিখে ফেলতো। লজ্জায় মাথা তুলতে পারছি না। ওনার সামনে থেকে চলে আসার জন্য ঘুরতেই হাত টেনে ধরলেন। কোথায় যাচ্ছ রমণী, এই বুকে আগুন জ্বালায়ে? কবি বিয়ে করেছি জানা ছিল না। এমন রমণী সামনে থাকলে যে কেউ কবি হয়ে যাবে। টান দিয়ে বুকে এনে ফেললাম। এই প্রথম ওনার এত কাছে এলাম। শরীরে কেমন শিহরণ বয়ে গেল। আমার পিঠ ওনার বুকে লেগে আছে। চুলে মুখ গুজে দিলাম। পৃথিবীর সবচেয়ে সেরা সুগন্ধ হয়তো ওর চুলে আছে। কিছুক্ষণ মুখ গুজে থেকে তারপর ওর কাঁধে থুতনি রাখলাম। একটা মিষ্টি স্মেল আসছে ওর গা থেকে। অনেক জ্বালিয়েছ, কিন্তু আমার নিজের ভালোবাসার উপর বিশ্বাস ছিল। আর আমি একটু জ্বালালাম আর আমার উপর থেকে বিশ্বাস উঠে গেল।
মানে? বিয়ের পর থেকে বাড়ি আসা পর্যন্ত মাত্র 3 ঘন্টা তোমার সাথে একটু অন্যরকম ব্যবহার করেছি, আর মনে করেছো আমি যা করেছি সব জেদের বসে? আচ্ছা, এত কিছুর পরও আমার ভালোবাসা তোমার কাছে জেদ মনে হয়? কি বলছেন এসব? আমি কখন এগুলো বলেছি? তুমি বারবার আমার দিকে তাকাচ্ছিলে যখন মহিলারা এটা ওটা বলছিল। মনে করেছিলে আমি কিছু বলবো, কিন্তু বলিনি। গাড়িতে কান্না করার সময় আমার দিকে তাকাচ্ছিলে, ভেবেছিলে আমি হয়তো সান্ত্বনা দিব, দেইনি। বাসায় পৌঁছে আমি তোমাকে রেখেই চলে আসি, আবার বাসর ঘরে ফুলের নামগন্ধ নেই। আপনি সব খেয়াল করেছেন? করেছি। এটাও বুঝতে পেরেছি তুমি মনে করেছো আমি যা করেছি জেদের বসে করেছি, আর বিয়ে হয়ে গেছে মানে জিতে গেছি, আর তোমার খেয়াল রাখবো না এসবই ভেবেছো? না না না, মানে হ্যাঁ। প্রথমত আজ থেকে অন্য কেউ না, নিজের প্রতিবাদ নিজে করবে। আর আজই ছিল তোমার শেষ কান্না, তাই প্রাণ খুলে কাঁদতে দিয়েছি। আজকের পর আর তোমার চোখে পানি আসবে না, ইনশাল্লাহ। তোমাকে এই সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি আগে চলে এসেছি। নিজের হাতে বাসর সাজাবো বলে কাউকে সাজাতে দেইনি। তুমি গোসল করতে গেলেই সব করেছি। অবাক হয়ে ওনার দিকে ঘুরে তাকালাম। এসব আপনি একা করেছেন? আমার এত সাধনার বউ, এইটুকু না করলে হয়? ভ্রু কুচকে তাকালাম ওনার দিকে। ওর ভ্রু কুচকে তাকানো দেখে মুচকি হাসলাম। মুগ্ধ হয়ে ওনার হাসিটা দেখলাম। কখনো ওনার দিকে সেভাবে খেয়াল করিনি, আজ করলাম। মাথা ভর্তি কালো কুচকুচে ঘন চুল, কয়েকটা চুল কপালে পড়ে আছে, ফর্সা মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, চোখ দুটো কেমন বড় বড়, চোখের পাপড়ি ঘন আর চোখের মনি কালো নয়, কেমন হালকা সাদা মনে হয়। বিড়াল চোখ, কিন্তু অসম্ভব সুন্দর। লম্বা 6 ফুট হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি 5 ফুট 5, কিন্তু ওনার বুক পর্যন্ত আমি। আর ওনার সবচেয়ে আকর্ষণীয় লাল ঠোঁট, মনে হয় বাচ্চাদের ঠোঁট। ঠোঁটের দিকে তাকিয়ে আছে। এক দৃষ্টিতে ওর ঠোঁটের দিকে তাকিয়ে আছি। অনেক মেয়ে দেখেছি লাইফে, তবে অন্তরার মতো মেয়ে দেখেছি কিনা আমার মনে পড়ছে না। আমার দেখা সেরা সুন্দরী অন্তরা। মায়ায় ভরা মুখটা, যাকে দেখে অনন্ত জীবন পার করা যাবে। এবার ওনার চোখের দিকে তাকালাম। ওর তাকানো দেখে আমিও ওর দিকে তাকালাম। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি, যেন চোখ থেকে চোখ নিজেদের না বলা হাজার কথা বলে নিচ্ছে। ওর দুগালে হাত রেখে কপালে একটা কিস করে জড়িয়ে ধরলাম। এই বুকের অপেক্ষায় হয়তো এতদিন ছিলাম। সবচেয়ে নিরাপদ জায়গায় আছে মনে হচ্ছে। নিজের 2 হাত কখন ওনার পিঠে চলে গেছে নিজেও জানি না। উনি আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কারো সময়ের খেয়াল নেই, কতটা সময় এভাবে পার হবে কেউ জানে না। ব্যালকনিতে বসে আছি। অন্তরায় ব্যালকনিতে কত রাত পার করেছে তার হিসাব আমার কাছে নেই। আজ সেই অন্তর অন্য কারো বুকে, যে কপালে কোনোদিন ছুঁয়ে দেখিনি, আজ সেই কপালে কেউ ভালোবাসার পরশ দিচ্ছে। এসব আমি ভাবতে পারছি না। কেন কোথাও আজ আমার সন্তানের অন্তর আমার পাশে থাকতো। আমার করা পাপে আজ সে অন্য কারো রাজ্যের রানী। আরিয়ান, তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? চলো ঘুমোবে। আমাকে একটু একা থাকতে দাও। কেন? প্রাক্তন বইয়ের জন্য মন পড়ছে? তাহলে তার কাছে চলে যাও। সে উপায় রাখিনি, থাকলে ফিরিয়ে আনতাম আমার জীবন। যার জীবন নিতেও কিছু হওনি, আর সে তোমার জীবন হয়ে গেল। যত সব ঢং। নীলা মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেল। আরিয়ান অন্ধকারে চোখের জল ফেলছে, নিজের পাপের কথা চিন্তা করে। এত রাতে কে কল দিল? আননোন নাম্বার। কেটে গেল। একটু পর আবার বেজে উঠল। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আজব লোক তো, কথা কেন বলছেন না? কথা না বললে ফোন কেন করেছেন? হ্যালো, দূর। ফোনটা কেটে দিলাম। তোমার গলার এই একটু কণ্ঠস্বর আমার আরামে ঘুমানোর ওষুধ। শুভরাত্রি। আজব লোক তো, ফোন করে কথা বলল না, এখন আবার এই মেসেজ। আমি কল দিলাম কিন্তু ফোন বন্ধ বলছে। যে ইচ্ছে হোক, আমার কি? পাগল ছাগল। এই পাগলামিগুলো একসময় আমিও করেছিলাম। আপনাকে একটু দেখার জন্য মাসের পর মাস বাবা মাকে মিথ্যে বলে বাড়ি থেকে বের হয়েছি। কতগুলো নাম্বার চেঞ্জ করেছি, তার হিসাব নেই। দেখুন, সেই পাগলামির শিকার আজ আমি। কিন্তু এই পাগলটাকে তন্ময় স্যার, এটা কি সম্ভব? আমি তো আবেগের বয়সে এসব করেছি, কিন্তু ওনার তো আবেগের বয়স না। আমি বেশি ভাবছি, উনি নয় হয়তো। জ্যোতি। হ্যাঁ মা।
এত রাত হয়েছে ঘুমাসনি এখনো? আগামীকাল আবার অন্তরা শ্বশুর বাড়ি যাবি। ও বাড়িতে যাওয়া মানে রিয়াদের সামনে যাওয়া, কিন্তু আমি তো ওনার সামনে যেতে পারবো না। ওনার বলা কথাগুলো কানে বাজতে লাগলো। কি ভাবছিস, অন্তরাকে না আনতে যাবি? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমি যাব না অন্তরাকে আনতে। সে কি, যাবি না কেন? এমনি যেতে ইচ্ছে করছে না। ও, তোর ইচ্ছা। তবু এখন ঘুমা, রাত হয়েছে অনেক, শরীর খারাপ করবে। ঘুমিয়ে পড়ছি। এই সিয়া, দেখো আজ বাড়ি সেই দিনের মতো সাজানো হয়েছে, আমাদের বিয়েতে যেমন সাজানো হয়েছিল। হবেই না বা কেন? আজ চৌধুরী বাড়ির ছোট ছেলের বিয়ে। হ্যাঁ, তোমার সেই ছোট মেয়ের বিয়ে আজ, যার বউ নিজে সাজিয়ে আনতে চাইতে তুমি। কিরে হৃদয়, খাওয়া বাদ দিয়ে ফোনে কি করছিস? খাবার সামনে রেখে ফোন দেখে মিটমিট করে হাসছিস। কই ভাইয়া, তুমি কি যে বলো না। প্রেমে টেমে পড়েছে নাকি আমাদের ছোট মিয়া? কি যে বলো না ভাবি, একটা জোকস পড়ে হাসলাম। তোমার কষ্ট করতে হবে না ছোট মিয়া, আমি খুঁজবো তোমার বউ আর নিজের হাতে সাজিয়েও দিব। তুমি স্বার্থপর সিয়া, তুমি অনেক বেশি স্বার্থপর। কি করব, আমি এক ছেলের জীবন গুছিয়ে দিলাম, কিন্তু ওর জন্য আমি কি করব? সবার সামনে শক্ত থাকলেও ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে আমার ছেলেটা। কি করে ঠিক করব ওর জীবন? সিয়ামকে কান্না করছিল, আজকে কি খেয়েছে ঠিক নেই, মনে হয় পেট ব্যথা করছে এখন, তাই ওকে কোলে নিয়ে হাঁটছিলাম। রিয়াদের রুমের সামনে এসে রিয়াদের গলা কানে আসলো। এভাবে আর মেনে নিতে পারছি না। চোখের সামনে নিজের সন্তানকে তিলে তিলে শেষ হতে কোনো মাই দেখতে পারবে না, কিন্তু বিয়ের কথা বললে পাগলামি শুরু করে দিবে। সিয়াম কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে, তাই ওকে নিয়ে রুমে চলে এলাম। অন্তরা এখনো চোখ বুজে ওনার বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ওনার হাত আলগা হয়ে গেছে, কিন্তু আমার সরে যাওয়ার ইচ্ছে করছে না। ভালোবাসি। ওনার কথা শুনে চোখ খুললাম, মাথা এখনো ওনার বুকে। থাক, উত্তর দিতে হবে না, শুধু সারা জীবন এভাবেই থেকো আমার বুকে। ওনার দিকে তাকালাম, এত ভালোবাসা ছিল আমার কপালে, সইবে তো এই সুখ? সুখ দুঃখ হাসি কান্না সব মিলেই আমাদের জীবন। শুধু দুঃখ থাকলে যেমন মানুষ মানতে পারে না, আবার শুধু সুখ থাকলে জীবনের মানে বোঝা যায় না। সব মিলেই জীবনের আসল মর্ম বুঝতে পারা যায়। জীবনে যেমন সময় আসুক, শুধু এই হাত ধরে থেকো শক্ত করে। কিছু ভুল করলে না লুকিয়ে ক্ষমা চেয়ে নিও। আমি কিছু ভুল করলে সেটা ধরিয়ে দিও। সেটাই বলবো, জীবনের প্রতিটা মুহূর্তে বিশ্বাস রেখো, কারণ সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্কের অস্তিত্ব থাকে না। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন কঠিন কথাগুলো। এখন আর সুখের চিন্তা হচ্ছে না। সত্যিই তো, সুখ আর দুঃখ মিলেই তো জীবন। কি হলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। গুড। ওর কপালে কপাল ঠেকালাম, ওকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে দাঁড় করালাম। দেখো তো মানিয়েছে কিনা। ওনার কথা শুনে আয়নায় তাকালাম। উনি আমার পেছনে দাঁড়িয়ে আছে, নীল পাঞ্জাবি গায়ে, অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। আমার গায়েও নীল শাড়ি, দুজনকে সত্যি অনেক সুন্দর মানিয়েছে। কি হলো বলো? একটা হাত শাড়ির নিচে খালি পেটে রাখলাম, মনে হচ্ছে সারা শরীরে বৈদ্যুতিক শক খেলাম। পেটটা কেমন তুলোর মতো নরম, আর একটা হাত শাড়ির ওপরে, থুতনি ঘাড়ে রাখলাম, কেমন মাতাল মাতাল লাগছে নিজেকে। ওনার স্পর্শে কেঁপে উঠলাম, সারা শরীর কাঁপছে। আয়নায় ওনার দিকে তাকালাম, উনি আয়নার মধ্যে কেমন নেশাগ্রস্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। কি ভাবছো এত? কথা বলতেই ভুলে গেছো মনে হচ্ছে। কি বলবো? কেমন মানিয়েছে মিস্টার অ্যান্ড মিসেস হৃদয় চৌধুরী? ভালো। তুমি কি আমাকে ভয় পাচ্ছ অন্তরা? কি বলবো, ভয় তো করছেই, সাথে লজ্জাও। তোমার মুখে ভয় আর লজ্জা দুটোই দেখতে পাচ্ছি আমি। এটা আমার ব্যর্থতা, এখনো তোমার মনের ভয় দূর করতে পারিনি। না না, আপনি কি বলছেন? হুশ। অন্তরার ঠোঁটে আঙ্গুল দিয়ে মুখ বন্ধ করে দিলাম। যেদিন তোমার মুখেই ভয় না থাকবে, শুধু লজ্জা থাকবে, আর আমার মতো তুমিও আমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, সেদিনই তোমার কাছে ধরা দিব আমি। কিন্তু আমি আমার বলা শেষ হয়নি। তাতে ভেবো না, তুমি একেবারে ছাড় পেয়ে যাবে। আমার যখন ইচ্ছে হবে তখন জড়িয়ে ধরবো, যখন ইচ্ছে হবে কিস করব কানের কাছে ফিস ফিস করে। ধুর, এইভাবে কেউ বলে? সরে আসতে চাইলে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওনার এক হাত এখনো আমার খালি পেটে। আচ্ছা, তুমি কি দিয়ে তৈরি বলো তো? কেন এত নরম কেন? মনে হচ্ছে তুলো। পেটে হাত রেখেই
মুখে কিছু আটকায় না দেখছি এর। আগেই তো বললাম বউয়ের কাছে লজ্জার কিছু নেই, আর আমার এমনিতেই লজ্জা একটু কম। চোখ ছোট ছোট করে ওনার দিকে তাকালাম। মনের কথাও শুনতে পায় দেখছি। শুনতে না ঠিক, তোমার মুখ দেখে মনে হলো এসবই বলছো। মানুষের মুখ দেখে মনের কথা বোঝা যায়? যায়, তবে মানুষটাকে অনেক ভালোবাসতে হয়, তারপর তার মুখ দেখে মনের কথা বোঝা যায়। ও, টাওয়েল কোথায়? কেন, ফ্রেশ হবেন? আমি এসেই ফ্রেশ হয়ে নিয়েছি। তোমার চুলের পানিতে আমার পাঞ্জাবি ভিজে গেছে, তোমার শাড়িও, ঠান্ডা লেগে যাবে তো তোমার। ও, আমি এখনই মুছে দিচ্ছি, কিন্তু টাওয়েল কোথায় রাখলাম? সোফা থেকে টাওয়েল নিয়ে চুল মুছে দিতে লাগলাম। আমি করে নিব। জানি করে নিতে পারবে, কিন্তু এখন এটা আমিই করব। চুল মুছে ভালো করে চুল আঁচড়ে দিলাম, তারপর কোলে তুলে নিলাম। কি করেছেন? আপনি না বললেন? হুশ। আরে ওয়াশরুমে কেন আনলেন আবার? ওযু করব দুজনে একসাথে, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে নতুন জীবন শুরু করব। আমি তো কেবল গোসল করলাম, ওযু আছে আমার। আবার করো আমার সাথে। ঠিক আছে, দুজনে একসাথে ওযু করে এসে নামাজ পড়ে নিল। হে আল্লাহ,